তুই এখানে কি করছিস? সাদমানের ঠোঁটের কোণে তীর্যক হাসির রেখা ফুটে রয়েছে। আসফিকে এক প্রকার ধাক্কা দিয়ে ভেতরে আসলো সে। ভেতরে যেতে যেতে বলল, কেন এখানে আসা মানা বুঝি? আসতে পারি না? তুই ড্রিঙ্ক করেছিলি? আসফি ভড়কে গেল। দ্রুত দৌড়ে এসে ফটো ফ্রেমটা সরানোর ট্রাই করলো, কিন্তু তার আগেই সেটা সাদমানের নজরে পড়ে যায়। সাদমান ফটো ফ্রেমটা হাতে নিল, তারপর আসফির দিকে তাকালো যে এখন অগোছালো দৃষ্টি ফেলছে। সাদমান সোফায় বসলো, আসফিও বসলো অপর পাশে। আসফি কিছু বলতে নিলে সাদমান ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে বলল, আপুকে এখনো ভুলতে পারিসনি তাই না? ভালোবাসা কি বয়স দেখে হয়? হয় না। এখন হয়তো তুই বুঝতে পারছিস, কিন্তু এই বিষয়টা আমি আরও কয়েক বছর আগেই বুঝেছিলাম। কত খুঁত ছিল না আমার ওই ভালোবাসায়। আসলে নিখুঁতভাবে যারা ভালোবাসে যায়, দিন শেষে তারাই ঠকে যায়। অবশ্য সবাই এক নয়। দুনিয়ায় জান্নাত, নিশাত, মহুয়া, মেঘলার মতো মেয়েও আছে যারা ভালোবাসাটা আগলে রাখতে জানে। ওই রকম মেয়ে পেতে সৌভাগ্য লাগে, বুঝলি? আর আমার ভাগ্য কোনো কালেই ভালো ছিল না। সাদমান শুনল সবটা। তারও যে আজ অনেক কিছু জানার আছে, বলার আছে, কিন্তু আসফির এই কথাগুলোর মানে সে বুঝলো না। ঠকে গেছে মানে? সাদমান বলল, আমার বোনের মতো মেয়ে লাখে একটা হয়। তুই ঠকানোর কথা বললি কেন? আসফি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল, তার আগে এটা বল, তুই আমার আর সাদিকার যে সম্পর্ক ছিল এটা জানলি কি করে? সাদমান হাসলো, তারপর বলল, আমার বোনের সাথে প্রেম করতি আর আমি জানবো না? শুরু থেকে সবই জানি। তুই আপুর থেকে ছোট বলে আপু রাজি হয়নি প্রথমে। তারপর তোর ওর প্রতি কেয়ার ভালোবাসা দেখে আর নিজেকে দমাতে পারিনি। ও নিজেও তোকে ভালো। সাদমানকে আটকে দিয়ে আসফি বলল, প্লিজ ভালোবাসার কথা বলিস না। তোর বোন আর যাই হোক ভালোবাসেনি আমাকে, তবে টাইম পাস বলতে পারিস। সাদমানের ভ্রু কুঁচকে আসে। আসফি ফিসেল হাসলো তা দেখে, তারপর বলল, বাদ দে সেসব কথা। তুই হঠাৎ এলি যে? আজ কোনো কথা বাদ যাবে না। আজ আমি সব শুনতে চাই। তোর আর আপুর শেষের দিকের মেবি ঝগড়া হয়েছিল। আমি জানি না ঠিক। বল, আজ কি হয়েছিল এমন যে তুই আমার বোনের ভালোবাসাকে টাইম পাস বললি? আসফি মাথাটা সোফায় এলিয়ে দিল। দুজনেই নীরব রইল কিছুক্ষণ। আসফি নীরবতা ভেঙে বলতে লাগলো, সাফওয়ান, আকরাম, শারাফাত, আকাশের নিবিড় বড় ভাই। চিনিস নিশ্চয়ই। ওই জানোয়ারকে চিনবো না? আপুর অফিসের বস ছিল। আসফি জোরে একটা শ্বাস ছাড়লো, যেন মনের চাপা কষ্টগুলো বের করতে চাইছে আসছে। আসফি বলল, তোর আপুর সাথে ওর সম্পর্ক ছিল। পুরো কথা শুনবি আগে, তা না হলে বলবো না। সাদমান কিছু বলতে নিয়েও চুপ রইল। ইশারায় সম্মতি জানালো আসফির কথার। আসফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, সম্পর্কটা একটু গভীরই ছিল। তুই ঠিকই বলেছিস। সাদিকা প্রথমে মানা করলেও পরে রাজি হয়েছিল, কিন্তু তোর বোন কথা রাখেনি। আমার জাস্ট ভাবতে অবাক লাগছে যে ও আমাকে ঠকিয়েছে। এখনো বিশ্বাস হয় না, জানিস? আচ্ছা, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? কি এমন কমতি ছিল যে ওকে অন্য কারো কাছে যেতে হলো? ইন্টার্নি শেষ হলেই আমাদের বিয়ের করার কথা, এতটুকু অপেক্ষা করতে পারলো না? সাদমান ঠোঁট কামড়ে ভাবছে কিছু কিছু একটা ভেবে সাদমান বলল, তুই এতটা শিওর হলি কি করে যে আপুর সাথে ওর বসের এত গভীর সম্পর্ক ছিল? আসফির তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, ওকে একদিন ওর অফিস থেকে আনতে গিয়েছিলাম। সেদিন গিয়ে দেখলাম ও আকরামের গাড়িতে উঠেছে, আর আকরামও উঠে ওর পাশে বসলো। আমি ওদের ফলো করা শুরু করলাম। তারপর দেখলাম সাদিকা আকরামের সাথে একটা বাড়ির ভেতর গেল। সম্ভবত ওটা আকরামের বাড়ি। সাদমান বলে উঠল, আপু ওর অ্যাসিস্ট্যান্ট ছিল বিধায় কাজের কথা বলে ওখানে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো। আপু বলেছিল আমাকে। তো এতে এসব ভাবার কি আছে? আসফি হাসলো, তারপর বলল, কাজটা কি জিজ্ঞেস করেছিলি কখনো? সাদমান এবার রেগে গেল। আসফির কলার ধরে বলল, একদম বাজে কথা বলবি না আশফি। আমার আপু ওরকম মেয়ে না। আসফি কিছু বলল না, নিঃশব্দে শার্টের কলার ছাড়িয়ে নিল। তার চোখের কোণে পানি জমেছে। আসফি বলল, এই জন্যই বলছিলাম বাদ দে।
তুই আমাকে ভুল বুঝবি আমি জানি। সাদমান জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার ট্রাই করলো, তারপর বলল, প্রমাণ আছে তোর কাছে কোনো, নাকি তুই নিজের চোখে দেখেছিলিস? আসফি নিজের ফোনটা বের করলো পকেট থেকে, তারপর গ্যালারিতে গিয়ে জীবনের একটা কুৎসিত অধ্যায় আবার প্রবেশ করলো সে। একটা ভিডিও অন করে সাদমানের কাছে ফোনটা দিয়ে মাথা এলিয়ে দিল সোফায়। সাদমান কপাল কুঁচকে ফোনটা নিল। ভিডিওর দিকে চোখ যেতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। চোখ সরিয়ে নিল সে। তার বোন ওই ছেলেটার সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে সাদমান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বিশ্বাস হচ্ছে না তার। আসফি বলে উঠল, আমি ওকে একটা রিং দিয়েছিলাম ওই দিনের পর। সেই রিংয়ের হিডেন ক্যামেরা ছিল ওটাতে। আসফি কিছু বলল না, ও ভাবেই রইল। শুধু তার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাদমান ভাঙা স্বরে বলল, আপু এমনটা করলো কেন আসবি? আমরা তো যেমন ছিলাম ভালোই ছিলাম। আমার তো বিশ্বাস হচ্ছে না এখনো। আসফি ঠোঁট গোল করে শ্বাস নিল। কান্নাগুলো গলায় দোলা পাকিয়ে আসছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আজ আর পারল না। সাদমানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেলল সে। সাদমান হতভম্ব। আজ প্রথম আসফিকে কাঁদতে দেখল সে। সব সময় তো ফাজলামো করে, সবাইকে হাসাতে থাকে, ছেলেটার ভেতরে এত কষ্ট ছিল। আসফি নিজেকে সামলে নিল। সাদমানকে ছেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল, তারপর বলল, বেঈমান তোর বোন, টাকার জন্য অন্য একজনের। আসফি চোখ বন্ধ করে নিল। সাদমান বলল, আমাকে কেন জানালি না? আসফি সাদমানের দিকে তাকিয়ে হাসল। তুই যে জানতি এটা কি আর আমি জানতাম? আমি তো ভেবেছিলাম তুই হয়তো বন্ধুত্ব ভেঙে দিবি। আমি তোর বোনকে ভালোবাসি রে শোনার পর। আর তার উপর ও আমার সিনিয়র। সাদমান থম মেরে বসে রইল কিছুক্ষণ। আসফি বলল, ওর সাথে আমার ঝগড়া হয়েছিল এই নিয়ে। তারপর ওকে যখন ভিডিওটা দেখালাম তখন ও আমাকে বলল যে আমার কাছে কি আছে যে ও আমাকে বিয়ে করবে। আকরামের কাছে সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি। তখন তো আমি প্রতিষ্ঠিত হইনি। একটু সময় কি দিতে পারলো না? সাদমান হাঁটুতে ভর দিয়ে মুখ হাতে দিয়ে রইল। আসফি বলল, তো ঠিক এটা মানতে যতটা কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটাই কষ্ট হয়েছিল ওই দিন, যেদিন এটা দেখেছিলাম। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। আফসোস, ও ঝগড়ার পর আমার দেওয়া রিংটা খুলে ফেলেছিল। তা না হলে ওই দিন ওই বিপদ থেকে আমি বাঁচতে পারতাম। ভাগ্যে ছিল না, তা না হলে জোর করে হলেও ওকে আমার নিজের করে রাখতাম। সাদমান ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল, তারপর বলল, ও নিজের কাজের ফল পেয়েছে। কি করে এত খারাপ হলো আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, বাদ দে। তুই ওর থেকে বেটার ডিজার্ভ করিস। ওর মৃত্যুর জন্য এত বছর পর্যন্ত যে খারাপ লাগতো, আজ থেকে আর তা লাগবে না। বলতে গেলে ওর প্রতি আমার আর কোনো অনুভূতি রইল না। কিন্তু একটা কথা, তুই আবিরের দলে গিয়েছিলি কেন? আসফি হাসলো, তারপর বলল, যেদিন সাদিকার জানাজা পড়ানো হয় তার পরের দিন আকরামের লাশ পাওয়া গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। সাদমান উপর নিচ মাথা নাড়ল। আসফি আবার বলতে লাগলো, আমি মেরেছি ওকে। সাদিকার আকরাম রেপ করেছিল। পুলিশ কিছুই করেনি ওকে এটা জানানো সত্ত্বেও যে ও দোষী। তাই ওর বাসায় গিয়ে ওকে মেরেছিলাম। হঠাৎ এমন আক্রমণের জন্য ও প্রস্তুত ছিল না, আর আমারও মাথা ঠিক ছিল না, তাই অজান্তেই মার্ডার করে ফেলেছিলাম। সাদমান অবাক চোখে তাকিয়ে রইল। ঠিক কত বড় জানোয়ার হলে ভাইকে না বাঁচিয়ে এটা আবার ভিডিও করে। আকাশ সবটা ভিডিও করেছিল, আর আকরাম মারা যাওয়া ওদের একটা পার্টনার কম পড়ে যায়, যার দরুন আমাকে ব্ল্যাকমেল করতে থাকে ওদের গ্রুপে জয়েন করতে। বাধ্য হয়ে আবিরের গ্রুপে জয়েন হই, কিন্তু আমি ওদের বড় বড় ডিলগুলো সফল হতে দিতাম না। ওদের একটু আকুট হিন্ট দিয়ে আটকে দিতাম ওই ডিলগুলো। দুজনেই চুপ রইল কয়েকক্ষণ। নীরবতা ভেঙে সাদমান বলল, বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম যে কেন এমন করলো আসবি। সাদমানের হঠাৎ এমন নমনীয় স্বর শুনে আসফি ওর দিকে তাকালো। সাদমান বলল, জানি ভুলে যাওয়া সম্ভব না, তাও বলবো সেসব ভুলে যা। আমার কোনো বোন নেই। যা হয়েছে সবই দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। আগের মতো আমরা আমরা জানকে জিগার দোস্ত হয়ে যাই আবার। আসফি হাসলো, তারপর বলল, ছিলাম না কবে?
সাদমান হাসলো, তারপর উঠে দাঁড়ালো। তাহলে চল আবার সেরকম হয়ে যাই। আসফি ভ্রু কুঁচকে তাকালো। সাদমান দাঁত কেলিয়ে হাসলো। সাদমান বলল, চল আদনানের বাসায় যাই। শালার আর ধৈর্য কুলাচ্ছে না। চল। এমনিতেই তুই কালকে হলুদে না যাওয়ায় তোর এলোকেশি যে হারে তোর না আসার কারণ জিজ্ঞাসা করছিল, আমি না গেলেও বোধহয় এমনভাবে জিজ্ঞাসা করতো না। আজকে তোর যাওয়াই লাগবে। অভ্র, আদনান, তানজিদ ভাই সবাইকে নিয়ে যেতে বলেছে তোকে। চল। আসফিকে কিছু বলতে না দিয়ে সাদমান ওকে টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আসফি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দরজা লক করতে নেয় সে। হঠাৎ সাদমান দাঁত কেলিয়ে হাসলো। আসফি ভ্রু কুঁচকালো তা দেখে। এই ছেলেটা আবার এভাবে হাসছে কেন? সাদমান হঠাৎ পাশের ফ্ল্যাটের দরজায় জোরে কয়েকবার আঘাত করে একটা গালি দিয়ে দৌড় দেয়। আসফি ভুকা বনে গেল। তার দরজা লক করা হয়ে গেছে ততক্ষণে। সেও আরো কিছু না ভেবে হাওয়ার বেগে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আর পাশের ফ্ল্যাট থেকে দানব আকারের একটা লোক বেরিয়ে এলো। এসেই সে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে চেঁচাতে লাগলো। এক পর্যায়ে ভদ্রলোক বললেন, যে হারামজাদা এরকম করেছে ওর মাথার চুল পড়ে যাক, ওর বউকে দিয়ে সংসারে কাজ করাক, ওর ছেলের মেয়ের ডাকাত হোক, আমিন। কথাগুলো বলেই ভদ্রলোক ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। সাদমান আর আসফি নিচে এসে হাঁপাতে লাগলো। আসফি ওই লোকের কথাগুলো শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদমান বলে উঠল, শালা, তোর ছেলে মেয়ে ডাকাত হবে, তোর বউ তোকে ঝাঁটা পেটা করবে। আসফি হাসতে হাসতে বলল, এটা এমনিতেও করে, মাঝে মাঝে আওয়াজ পাই আমি। সাদমান হতভম্ব হয়ে গেল এটা শুনে। মায়া হলো তার। ইসরে বেচারা। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। আদনান বিরক্তিতে সূচক শব্দ করল। পাশে বসা অভ্রকে বলল, বলছে না কেন রে? লেট হয়ে যাচ্ছে না? বাসায় যাব কখন? অভ্রের এই কথাটা শুনে ইচ্ছা হলো তার পায়ের জুতোটা দিয়ে আদনানকে একটু আদর করতে। নিজের রাগকে কন্ট্রোল করে বলল, সকাল থেকে বলছিলি কখন জান্নাতদের বাসায় আসবি, আর এখন শুরু করেছিস কখন নিজেদের বাসায় যাবে। বলি একটু ধৈর্য ধারণ কর, বউ তো আর পালিয়ে যাচ্ছে না, তোর সাথেই তো যাবে। আদনান কিছু বলল না। তার চেহারায় বিরক্ত স্পষ্ট। আর এদিকে জান্নাতের হৃদয়টা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠছে। আজকের পর থেকে সে শুধুই এই বাড়ির অতিথি। আর হবে না দেরিতে ঘুম থেকে ওঠার জন্য মায়ের কাছে বকুনি খাওয়া, ভাইয়ের সাথে ঝগড়া করা, ভাইয়ের নামে বাবার কাছে নালিশ দেওয়া, বাবার আদর খাওয়া। জান্নাতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আদনান আর জান্নাতের মাঝে একটা পাতলা পর্দা দিয়ে দেওয়া। আদনান স্পষ্ট দেখতে পাচ্ছে যে জান্নাত কাঁদছে। এবার খারাপ লাগলো তার। আদনান মনে মনে বলল, এখন কান্না শুরু করে দিলে যান, আরও কত দেরি হবে যেতে তাহলে? এবার আমি কান্না করে দিব। ধুর ব্যাং। কাজী আবার বলল, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। সবাই তাড়া দিতে লাগলো। জান্নাত পাশে বসা মহুয়ার হাতটা চেপে ধরলো শক্ত করে। কাজী আবার বলতে গেলে আদনান এক ধমক দিল, চুপ, বেয়াদ্দব কাজী কোথাকার। 3 বার যদি আপনি বলেন যে আলহামদুলিল্লাহ কবুল, তাহলে আমার বিয়েটা তো আপনার সাথেই হয়ে যাবে। আপনি আর মুখ খুলবেন না, আমি বলছি এবার। আদনানের কথা শুনে হাসির রোল পড়ে গেল এক দফা। আদনান কিছু বলবে এখন, তার মানে জান্নাতের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে যাকে বলে। তাই আদনান কিছু বলার আগেই জান্নাত কবুল বলে দিল। আদনান বলে উঠল, লে হালুয়া, আমি বলার আগেই বলে দিয়েছে। হুম, যাই হোক, এই যে বেটা পাজি, কাজী, আমি কি বলবো কবুল? কাজী বলে উঠল। আগে লেখাগুলো পড়ে নেই বাবা। আদনান ইশারায় বলতে বলল, কাজী সবে মাত্র বলছে। যদি রাজি আদনান এটা শোনার সাথে সাথেই বলে দেয়, কবুল কবুল কবুল। হয়ে গেছে না বিয়ে? সবাই আরেক দফা হাসলো। জান্নাত লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সবাইকে মিষ্টি দেওয়া হলো। বিয়ে পড়ারও শেষ। অভ্র সবেমাত্র একটা মিষ্টি মুখে পুড়তে যাবে। আদনান তখনই বলে উঠল, আশ্চর্য, আমার বিয়ের মিষ্টি আর আমি পেলাম না, কি ইয়াম্মি লাগছে। অভ্র মিষ্টিটা আর খেল না। আদনানের মুখে পুড়ে দিয়ে বলল, নে খা, তাও মুখটা বন্ধ রাখ, শালা নির্লজ্জ। নিজের বিয়ের দিন অন্তত একটু লজ্জাটা আগেও কাম ব্যাক করতে বল। আদনান মুখে মিষ্টি নিয়ে কি যে বলছে অভ্র আর সেসব পাত্তা দিল না। তার মায়াবিটা গেল কই। এই মেয়ে আজকেও শাড়ি পরেছে,
তাকে মারার ধান্দায় থাকে সর্বক্ষণ যেন। অভ্র এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে সে। কিন্তু একই দৃশ্য। সাদমান একটা চেয়ারে হাতে বন্দুক নিয়ে বসে আছে, আর সামনে মহুয়া বাংলার পাঁচের মতো মুখ করে কান ধরে উঠবোস করছে। আশ্চর্য, মহুয়া না ওখানে ছিল, এখানে কখন এলো? আর কান ধরে উঠবোস করছেই বা কেন? অভ্র এগিয়ে গেল ওইদিকে। কি হয়েছে? ওকে কান ধরে উঠবোস করাচ্ছিস কেন? সাদমান অভ্রের দিকে না তাকিয়ে মহুয়ার দিকে তাকিয়ে বলল। দোতলা সিঁড়ির পাশের রুম। অভ্র কপাল কুঁচকে বলল। মানে বুঝলাম না। সাদমান একই রকম ভাবে থেকে বলল। তোর মায়াবিলি, ওকেই খুঁজছিলি না? যা ওইদিকে যা। অভ্র এলোমেলো দৃষ্টি ফেলে চলে গেল। মহুয়া অসহায় স্বরে বলল। ভাইয়া, আমাকেও নিয়ে যান। সাদমান বলে উঠল। সবে মাত্র 10 বার হয়েছে, এখনো 90 বার বাকি। স্টার্ট। মহুয়া অসহায় চোখে তাকিয়ে বলল। ভাবি বলেছিল তাই সাথে গিয়েছিলাম, ইচ্ছে করে তো যাইনি। আরমান ভাইয়ার তো জ্ঞানই নেই। সাদমান একটু জোরেই বলে উঠল। এসব শুনতে চেয়েছি আমি? যা বলছি তাই করো, তা না হলে আজকে ওই রিভলভারের একটা বুলেট তোমার শরীরে প্রবেশ করবে। আরমিন এখন মাহিরদের বাসায় থাকে। মাহিরি বলেছে সে বউ ছাড়া থাকবে না, যদিও কিছুদিনের মধ্যে তাদের বিয়েরও একটা বড় করে অনুষ্ঠান করা হবে। আর আরমান এখন হসপিটালে। সাদমান নিজেই ওকে ছাড়িয়ে এনেছিল আবিরের ডেরা থেকে। মাহিরের আজ একটু কাজ পড়ে যাওয়ায় আরমিন আজ মহুয়াকে সাথে করে নিয়ে গিয়েছিল হসপিটালে। মহুয়ার রাগ হলো এবার। কি এমন করেছে সে? একটু না হয় দেখতে গিয়েছিল, বিয়ে তো আর করতে চায়নি। মহুয়া বলে উঠল। যা খুশি করুন, আমি আর পারবো না উঠবস করতে। সাদমান বলে উঠল। আরেকবার বলো তো। মহুয়া কাঁপা কাঁপা স্বরে বলল। পারবো না। সাদমান বলল। আবার বলো। মহুয়া আবার বলল। পারবো না। সাদমান বসা থেকে উঠে দাঁড়ালো। মহুয়া এক পা পিছিয়ে গেল। সাদমান মহুয়ার দিকে এক পা দু পা করে এগোতে লাগলো। মহুয়া পেছনে যেতে লাগলো। সাদমান হঠাৎ ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। ওর এক হাত মহুয়ার কোমরে রাখলো, অপর হাতে বন্দুক ধরে মহুয়ার ফেজে স্লাইড করতে লাগলো। মহুয়া একটা শুকনো ঢোক গিলল। সাদমান বলল। 18 হতে আর কয়দিন বাকি? মহুয়া কাঁপা কাঁপা স্বরে বলল। বন্দুকটা সরান বলছি আমি। কেন, ভয় পাও? সাদমান দাঁতের দাঁত চেপে বলল। না না, ভয় পাবো কেন? ক্ষুধা লেগেছে তো, তাই আপনার এই বন্দুককে যদি আবার কলা ভেবে খেয়ে ফেলি তাই সরাতে বললাম। সাদমান হাসলো, তারপর বলল। বন্দুক খাওয়ার কি দরকার? আজ তো আমিটাকে কি চোখে পড়ে না তোমার? মহুয়া চক্ষু রসগোল্লার ন্যায় ধারণ করল। সাদমান মহুয়ার কানের সাথে নিজের নাক ঘষে বলল। কেন এত জ্বালাও আমাকে? জানো তো আরমানকে আমি সহ্য করতে পারি না, তাও কেন গেলে? মহুয়া চোখ বন্ধ অবস্থায় বলল। ভাবি নিয়ে গিয়েছিল, মানে করতে পারিনি, আর যাবো না, সরি। সাদমানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে বলল। উত্তরটা তো দিলে না। 18 কবে হবে? সাদমান এত কাছাকাছি থাকায় মহুয়ার অস্বস্তি লাগছে, তাও সে অবস্থা থেকেই বলল। 3 মাস আর 3 পর। সাদমান বিরক্তিতে সূচক শব্দ করল। মহুয়ার কানের লতিতে একটা কামড় দিল। মহুয়া মৃদু আর্তনাদ করে উঠল। সাদমান ওই জায়গায় আবার একটা চুমু দিল, তারপর বলল। এত দেরি করে আসার জন্য ওই কামড়টা, আর 3 মাস পর জানানোর জন্য চুমু। মহুয়া হঠাৎ পা উঁচু করে সাদমানের গালে একটা কামড় বসিয়ে দিল। সাদমান ঠোঁট কামড়ে সহ্য করল। মহুয়া ওর গালে আবার একটা চুমু দিল, তারপর বলল। কথায় কথায় ছ্যাক করে ওঠার জন্য এই কামড়টা, আর আমার জীবনে আসার জন্য ওই চুমুটা। সাদমান কপাল কুঁচকে তাকিয়ে রইল তার পানে। মহুয়া সাদমানের নাকটা হালকা চেপে বলে উঠল। আমার গম্ভীর ঘোরটা, শুধুই আমার। সাদমান হাসলো শুধু। হয়েছেটা কি? এ অদমকে কি একটু বলবেন ম্যাডাম? মেঘলা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল। যান ভাগেন, কথা নেই আপনার সাথে। অভ্র দুষ্টু হেসে বলল। জান বলতেছো আবার ভাগতেও বলতেছো? কি দুষ্টু তুমি মায়াবিনী, ভালো হয়ে যাও। মেঘলা বোকা বনে গেল। অভ্র বলে উঠল। একটু আগে ছাদে দেখলাম সাদমান হাতে বন্দুক নিয়ে মুহাকে কান ধরে উঠবোস করাচ্ছে। ভাবছিলাম বন্দুক তো আর আমার কাছেও আছে। হ্যাঁ, তো কি হয়েছে তোমার? মেঘলা একটা শুকনো ঢোক গিলল, তারপর বলল।
বাবার সাথে একটু ভাব জমাতে পারে না? সেদিন সাদমান ভাইয়ার সাথে কি ভাব যে জমিয়েছিল, ভয় লাগছে যদি উল্টোপাল্টা কিছু হয়। অভ্র হেসে বলল, ও এই ব্যাপার, নো টেনশন, তুমি আমারই হবে। আর তাছাড়া শ্বশুরমশাই মানলে মানুক, না মানলে নাই। অভ্র হঠাৎ একটা গান ধরল। তুমি রাজি, জামাই সাজি, কেয়া করেগা কাজী, বিয়ের পর দুইজন মিলে ভাজবো ডিম ভাজি। মেঘলা হেসে ফেলল এহেন গান শুনে। অভ্র নিজেও হাসল। বাসায় কি যাব না রে ইয়ার? তানজিৎ বলে উঠল, এবার বুঝেছিস? আমার বিয়ের সময় তো মজা নিয়েছিলি, বসে থাক এবার। আদনান অসহায় মুখে তাকালো। সাদমান বলে উঠল, সারা রাত পড়ে রয়েছে, সবে মাত্র 8টা বাজে, একটু ধৈর্য ধরো। আসফি আদনানকে মৃদু ধাক্কা মেরে বলল, বন্ধুর ধৈর্য গুলাচ্ছে না আর। বাসরের জন্য এত এক্সাইটেড, বাপরে। আদনান বলে উঠল, এই সিচুয়েশনে যে কেমন লাগে সেটা আগে বিয়ে কর, তারপর বুঝবি। আর এক্সাইটেড হব না কেন রে? আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন এই বাসর ঘরে অভ্র বলে উঠল। চুপ কর হারামি, তোর শ্বশুর আসছে। আদনান থেমে গেল তৎক্ষণাৎ। এমন একটা ভান করে রইল যেন সে এতক্ষণ মঙ্গল গ্রহে ছিল। তার চেয়ে নিষ্পাপ দুটো নেই। জুনায়েদ আহমেদ আদনানের দিকে এগিয়ে এলেন। আদনান বসা থেকে উঠে দাঁড়ালো। জুনায়েদ আহমেদ বললেন, বিদায়ের প্রস্তুতি চলছে, একটু পরেই হয়ে যাবে। মেয়েটাকে অনেক ভরসা করে তোমার হাতে তুলে দিয়েছি বাবা, নিরাশ হব না আশা করি। আদনান মুস্কি হেসে বলল, ভরসা যখন করেছিনি তখন বিশ্বাসটাও রাখুন। সব সময় হাসি খুশি রাখবো ওকে, কষ্টের আঁচও পেতে দিব না। আর আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, আমরা ভাইয়েরাই শুধু। তাই ওই বাড়িতে বউদের গুরুত্ব বেশি বলতে গেলে ভাবিকে জিজ্ঞাসা করতে পারেন, বিশ্বাস না হলে। জুনায়েদ আহমেদ বললেন, জানি আমি, নিশাত মাকে দেখলেই বোঝা যায় ও কতটা সুখে আছে। মেয়েটাকে এখন বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল না, যাই হোক, আমি এখন শুধু এটাই চাই যে তোমরা সুখী হও। আর একটা কথা, বন্দুক নিয়ে আমার মেয়ের আশেপাশে ঘেঁষবে না একদম, সাবধানে মায়ের নেই, কী থেকে কি হয়ে যায় বলা যায় না। জুনায়েদ আহমেদ কথাগুলো বলেই চলে গেলেন। উনি চলে যেতেই আদনান ধপ করে বসল। তারপর বলল, মনে হচ্ছিল এতক্ষণ ভাইবা এক্সাম চলছিল, বাপরে। অভ্র হঠাৎ বলে উঠল, তোর গালে এটা কিসের দাগ রে সাদমান? সাদমান তৎক্ষণাৎ নিজের বাম গাল হাত দিয়ে ঢেকে নেয়। তারপর বলে, কে কোথায়? তানজিৎ বলল, হাতটা সরা দেখি দেখি। এক প্রকার জোর করেই ওর হাতটা সরালো ওরা। সাদমান মনে মনে বলল, আর জায়গা পেলে না কামড় দেওয়ার, বলদ রে। অভ্র বলে উঠল, এটা তো কামড়ের দাগ মনে হচ্ছে। তোর গালে কে কামড়ালো? সাদমান সামনে অন্য এক মেয়ের সাথে কথা বলতে থাকা মহুয়ার দিকে তাকিয়ে বলল, একটা জঙ্গলি বিড়াল কামড়েছে। আসফি হেসে বলল, তা জঙ্গলি বিড়ালটার নাম কি মহুয়া? সাদমান ওর দিকে রাগী চোখে তাকালো। যার যা বুঝার বুঝে গেছে। আদনান বলল, আজকে বিয়ে আমার, বাসর আমার, আর কামড়া কামড়ি তোরা করছিস। আজই জীবনে এক ধাপ পিছিয়ে গেলাম রে। সাদমান বলে উঠল। তানজিৎ বলল, কি এমন করেছিলি যে কামড়ালো তোকে? হুম। তানজিতের এহেন কথায় সাদমান এখন কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সেই তো প্রথম কামড়িয়েছিল। কেন জানি আজকাল এই মেয়েটাকে দেখলে হুঁশে থাকতে পারে না। সাদমানের কিছু বলতে হলো না। আর কোণে বিদেয়ের সময় চলে এসেছে, তাই সবাই এদিকে চলে আসলো। জান্নাত ওর মাকে জড়িয়ে ধরে কান্না করছে। নিশাত বলল, আরে আমি আছি তো, কাঁদছিস কেন? তোর তো খুশি হয়ে নাচতে নাচতে যাওয়া উচিত। জান্নাত মাকে ছেড়ে বাবার দিকে তাকালো। জুনায়েদ আহমেদের চোখেও আজ পানি। জান্নাত বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জুনায়েদ আহমেদ নিজেকে সামলালেন। এখন কিছুতেই মেয়ের সামনে কান্না করা যাবে না, তা না হলে দেখা যাবে শ্বশুর বাড়ি যাবে না। আর জুনায়েদ আহমেদ বললেন, বাবার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা আছে মা, যখন ইচ্ছা সবে চলে আসবে, দেখি কাঁদে না। জান্নাত ফুপিয়ে কান্না করছে। বাবার বুক থেকে মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। অয়নের চোখে পানি, কিন্তু একটু বেশি পানি দেখা যাচ্ছে না। জান্নাত দু হাত মেলে দিতেই অয়ন জড়িয়ে ধরে বলতে লাগলো, যাস না আপু, তুই গেলে ঝগড়া করবো কার সাথে? জান্নাত এবার আরো বেশি ইমোশনাল হয়ে গেল। অয়ন জান্নাতকে ছেড়ে বলল, কাঁদিস না, তোকে দেখে ভয় করছে আমার। জান্নাত আজ কিছু বলল না ওকে। এটাই তো শেষ।
অয়ন হয়তো কখনো এভাবে বলতে পারবে না যখন খুশি। আদনান পাশে সে দাঁড়ালো জান্নাতের, তারপর বলল, কেদোনা, দরকার পড়লে শালা বাবুকেও সাথে করে নিয়ে চলো। অয়ন দাঁতের দাঁত চেপে বলল, কতবার বলেছি দোলা ভাই বাবু বলবেন না। আমাকে কোন অ্যাঙ্গেলে বাবু মনে হয়? দুদিন পর এসএসসি দিব। আহা, রাগো কেন শালা বাবু? আমি তো ভালোবেসে বললি। অয়নের রাগের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছা হলো। আবার লাগবে না এত ভালোবাসা, ওই ভালোবাসা আপনার বউকে দিয়েন। আদনান মাথা কাত করে ভদ্র ছেলের মতো বলল। আচ্ছা শালা বাবু। সবাই হো হো করে হেসে ফেললো। জান্নাতও মৃদু হাসলো আর অয়ন রেগে বোম হয়ে গেল। জান্নাত ভাঙ্গা স্বরে বলল, ভালো করে পড়াশোনা করিস আর বাবা মায়ের কথা শুনবি। অয়ন ভদ্র ছেলের মতো আর জান্নাতের কথার সাথে তাল মিলিয়ে সম্মতি জানালো। জান্নাত মহুয়া আর মেঘলার দিকে তাকালো। আশ্চর্য, এই মেয়ে দুটো কাঁদছে না কেন? নিশাদের বেলায় তো কেঁদে ভাসিয়েছিল। মহুয়াদের কাছে গিয়ে দাঁড়ালো সে। মহুয়া আর মেঘলা জান্নাতকে জড়িয়ে ধরল। মহুয়া বলল, হিংসা হচ্ছে আপু, তোমরা দুজন একসাথে থাকবে আজ থেকে, আমাদেরও নিয়ে যাও। জান্নাত হাসলো, তারপর ফিসফিস করে বলল, শ্বশুর মশাইকে বলবো বরং যেন সাদমান ভাইয়া আর অভ্র ভাইয়াকে দত্তক নিয়ে নেয়, তাহলে কেমন হবে? মহুয়া জান্নাতকে ছেড়ে আস্তে করে বলল, এই এত বড় দামড়া সারকে কে দত্তক নিবে? মেঘলা মহুয়ার কথার সাথে তাল মেলালো, তারপর দুজনে একসাথে বলল, এনিওয়ে বেস্ট অফ লাক। জান্নাত ভ্রু কুঁচকায়, পরক্ষণেই বুঝে গেল। দুজনের বাহুতে থাপ্পড় দিল সে। কেউ বুঝলো না, কিন্তু জান্নাত শুধু বলল, তোদের পরে দেখে নিব ফাজিল। ওরা হাসতে লাগলো। আদনান জান্নাতকে নিয়ে গাড়িতে বসালো, তারপর জুনায়েদ আহমেদের কাছে গিয়ে বলল, চিন্তা করবেন না, আমি আছি। জুনায়েদ আহমেদ জড়িয়ে ধরলেন আদনানকে। আদনানও জড়িয়ে ধরল, তারপর ছেড়ে দিয়ে বললেন, যাও, দেরি হয়ে যাবে আবার। দেখে রেখো মেয়েটাকে। আদনান ইশারায় আশ্বাস দিল, তারপরই গাড়িতে উঠে বসলো জান্নাতের পাশে। নিমিষেই গাড়িটা ওদের বাড়ি ছাড়িয়ে দূরে চলে গেল। সাদমানরাও বেরিয়ে পড়ল। বাহিরে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। জান্নাতকে আদনানের কক্ষে ফুলে সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছে সবাই। জান্নাত চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এখন বিরক্ত লাগছে তার। প্রায় 1 ঘন্টা হতে চলল ও এভাবে বসে আছে। এদিকে সবাই বলে গেছে আদনান আসা পর্যন্ত জেগে থাকতে। জান্নাত বিছানা থেকে নামলো। বড্ড ক্ষুধা লেগে গেছে তার। মনে তো হয় না ঘরে খাবার আছে। জান্নাত জানালার কাছে গেল। জানালাটা খুলতেই ঠান্ডা বাতাসে শিহরণ বয়ে গেল তার পুরো শরীরে। জান্নাত হঠাৎ কিছু একটা ভাবলো। আজকের রাতটা একটু স্মরণীয় করে রাখলে কেমন হয়? এমন স্মরণীয় করবে যেন ভবিষ্যতে নাতি নাতনিদেরও শোনাতে পারে তার বাসর রাতের কাহিনী। জান্নাত হেসে ফেলল। রাত 1টা বাজে। আদনান সবাইকে গালি দিতে দিতে আসছিল নিজের রুমের দিকে। শালার এতক্ষণ বসিয়ে রাখে কেউ? কোথায় আরো সবাই মিলে রুমে পাঠিয়ে দিবে তা না, ঢঙের পেঁচাল শুরু করেছে। আদনান রুমের সামনে এসেই থমকালো। বুকের ভেতর কেমন ধুকভুক করছে। এতক্ষণে বাসর বলে লাফাচ্ছিল আর এখন কেমন যেন লাগছে। আদনান জোরে শ্বাস নিল একটা, তারপরে ঠোঁট গোল করে ছাড়ল। দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করলো রুমে। অন্যরকম এক অনুভূতি যেন। মোমবাতির আলোয় রুমটাকে আজ অন্যরকম লাগছে। ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে চারিদিক। আদনান একটা শুকনো ঢোক গিলল। বিছানার দিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো তার। এদিকে তার বউ কথায়। আদনান এদিকে ওদিকে তাকালো, না নেই। হঠাৎ আদনানের কানে নূপুরের শব্দ ভেসে এলো, আর তারপরই একটা গানের লাইন ভেসে এলো, আমি যে তোমার, শুধু যে তোমার। আদনান থমকালো। এই গান আবার কে গাইছে? আদনান পেছনে ঘুরতে নিলে হঠাৎ কেউ তার কাঁধে শক্ত করে হাত রাখলো। আদনান জিভ দিয়ে ঠোঁট ভেজালো, কাঁপা কাঁপা স্বরে বলল, দেখো জান, মজা করো না, আমি জানি এটা তো। আদনান কথাগুলো বলতে বলতে পেছনে ঘুরল। তার কথা আর সম্পূর্ণ করতে পারল না সে। তার সামনে লাল শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ানো।
কাজল লেপটে আছে, লিপস্টিক ছড়িয়ে গেছে, চুলগুলো অগোছালো হয়ে সামনে এসে রয়েছে। মেয়েটা তার দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। আদনান লাফিয়ে চেঁচিয়ে উঠল। মেয়েটাকে ধাক্কা দিয়ে এক প্রকার দরজা খুলে দৌড় দিল। জান্নাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। দারুণ ভয় দেখিয়েছে সে। আর এদিকে আদনান, আব্বু বাঁচাও তোমার ছেলেকে, ভূত ভূত, আমার বউকে ভূতে ধরেছে, কে কোথায় আছো, ভাই ভাবি। নিশাত আর তানজিদ ঘুমিয়ে গিয়েছিল। আদনানের এহেন চেঁচামেচিতে তাদের ঘুম উড়ে যায়। দুজনেই উঠে বসে। তানজিদ ঘুমু ঘুমু স্বরে বলল, বাসর ঘরে আবার ছেলেরা চেঁচায় নাকি? জান্নাত তো। নিশাত তানজিদের পিঠে ধরাম করে কিল বসিয়ে দিল। তানজিদ আর্তনাদ করে উঠল। নিশাত বলল, দেখেছো, তুমিও চেঁচালে এখন। জান্নাত আবার এমন কিছু করলো না তো? চলো তো। তানজিদ বলে উঠল, তোমার নামে মামলা করব আমি। স্বামী নির্যাতন করো তুমি। একবার আমার মেয়েটা আসুক, তখন তোমাকে মজা বোঝাবো। নিশাত সেসব কথায় কান দিল না। মাথায় ভালো করে ওড়না দিয়ে বেরোলো। তানজিদও গেল পেছন পেছন। চেঁচাচ্ছিলে কেন? কি হয়েছে? তানজিদের প্রশ্নে আদনান কাঁদো কাঁদো স্বরে বলল, আমার বউকে ভূতে ধরেছে, আমি যে তোমার গান গাইতেছি, কি ভয়ঙ্কর দেখতে রে ভাই, আমার বউকে বাঁচাও। সবাই বেরিয়ে এসেছে নিজেদের রুম থেকে। আদনানের এমন কথা শুনে সবাই ওর রুমের উদ্দেশ্যে গেল। আদনান সবার পেছনে তানজিদের হাত ধরে আসছে। তানজিদ বলে উঠল, বেশি বাসর বাসর করে লাফানোর ফল এটা, বুঝেছিস? আই থিঙ্ক জান্নাতি তোকে ভয় দেখিয়েছে। বলো দেখটা, এত এত মানুষ মারলি তখন ভয় লাগেনি? আর একটা মেয়ে আমি যে তোমার গান গাইছে বলে তোর হাঁটু কাঁপছে? রেডিকিউলাস। আদনান ভাবলো বিষয়টা সত্যি তো, কিন্তু সে যে দেখলো তখন। সবাই রুমে প্রবেশ করলো। তারপর লাইট অন করলো। এই তো জান্নাত কি সুন্দর কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সবাই আদনানের দিকে তাকালো। আদনান ভরকে গেল। জান্নাত তো এখানে ছিল না, এখন কথা থেকে এলো। আরে এই শাড়িটাই তো ওই মেয়ের পরনে। সি, এই ব্যাপারটা বুঝলো আদনান। এই মেয়ে তলে তলে আদনান দাঁতে দাঁত চেপে বলল, তোমরা যাও, দুঃখিত এভাবে ডাকার জন্য। ভূত আমি ছাড়াচ্ছি। কেউ আর কিছু বলল না। তানজিদ যাওয়ার আগে ফিসফিস করে বলল, একটু সাবধানে ভূত ছাড়াস, ছোট মানুষ তো। আদনান রাগি চোখে তাকালো তানজিদের দিকে। তানজিদ দাঁত কেলালো, তারপর বলল, ভালোর জন্যই বললাম। যাই হোক, গুড নাইট ব্রো। হ্যাঁ বে। সবাই যার যার মতো চলে গেল। আদনান দরজাটা শব্দ করে লাগালো। সবাই চমকে উঠলো এমন শব্দে। নিশাত বলল, কি হলো বলো তো? জানো তো ঘুম দেখলাম, চেঁচালো কেন ভাইয়া? তানজিদ নিশাদের কাঁধে হাত দিয়ে নিজেদের রুমের দিকে যেতে যেতে বলল, সবই আল্লাহ লীলা খেলা, বুঝলে বউ? থাক, তোমার ওই ছোট্ট মাথায় এত চাপ দিও না। তুমি আমাকে নিয়ে ভাবো, ওইসব ভাবতে হবে না। তবে এটা জেনে রেখো যে জান্নাত নিজের কপাল নিজেই কুড়াল মারল। ইস বেচারি। নিশাতের মাথার উপর দিয়ে গেল সব। না, কালকে সকালে জান্নাতকে জিজ্ঞাসা করা লাগবে, তাহলেই শান্তি পাবে। আপাতত ঘুমানো যাক। আদনান ড্রয়ার থেকে তার রিভলভারটা বের করলো। শব্দ করে ড্রয়ার লাগালো সে। জান্নাত চমকে উঠল পুরো। এসি চলছে তাও সে ঘামছে, কাঁথাটা ফেলতেই পারছে না। আদনান কি রেগে গেল? জান্নাতের এসব ভাবনার মাঝে আদনানের কিছু কথা শুনতে পেল। ও হ্যাঁ, মেরে দে ওই হারামিকে। আর এমনি এমনি মারবে না, প্রথমে চোখ উঠাবি, তারপর হাতের আঙুলগুলো কাটবি, তারপর কলিজাটা বের করবি। আমিও দেখি কত বড় কলিজা ওর, যে আদনান শাহনেওয়াজকে ভয় দেখায়। জান্নাতের গলা শুকিয়ে গেল পুরো। আদনান কি তাকে শুনিয়ে শুনিয়ে বলল, আল্লাহ, সকাল হয় না কেন? জান্নাতের আত্মা কাঁপছে এখন। কেন যে ভয় দেখাতে গেল? এখন তার কি হবে? আদনান কি তাকেও এভাবে মারবে নাকি? হঠাৎ আদনান ওর কানের কাছে ফিসফিস করে বলল, এমনি উঠবে নাকি রিভলভার ইউজ করতে হবে? জান্নাত তৎক্ষণাৎ চোখ খুলল। আদনানকে এত সামনে দেখে গলা শুকিয়ে গেল তার। কোনো মতে তখন মুখটা ধুয়েছিল। এখনও চোখে কাজল রয়েছে, ঠোঁটে লিপস্টিকও রয়েছে কিছুটা। জান্নাত উঠে বসলো তৎক্ষণাৎ। আদনান কিছু বলার আগেই জান্নাত কাঁদো কাঁদো স্বরে বলল, একটু মজা করতে চেয়েছিলাম, আমি বুঝিনি আপনি এতটা ভয় পেয়ে যাবেন, সরি। আদনান খুব খুব করে কাশলো। কেন যে দৌড় দিল
তাও গলার স্বর যথেষ্ট গম্ভীর করে বলল, ভয় পাইনি আমি। ভেবেছিলাম তোমার এই শ্বাসটা সবাইকে দেখাবো, কিন্তু সবাই আসতেই তুমি ধুয়ে ফেলেছ। যাই হোক, কেন করলে এমন? আদনান নিজের বন্দুকটা জান্নাতের মাথায় ঠেকালো। যদিও বন্দুকে গুলি নেই, তবে সেটা কি আর জান্নাত জানে? জান্নাত কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, মারবেন নাকি? মজা করেছিলাম জাস্ট, আর করব না। আমিও এখন মজা করে উড়িয়ে দেই তোমাকে। আপনি না ভয় পাননি, তাহলে এমন করছেন কেন? ভয় পাইনি তো কি পেতেও তো পারতাম, যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম। জান্নাত মিনমিন করে বলল, তাহলে পরের দিন হেডলাইন হতো, বউয়ের তেরে ঢোলনার রূপ দেখে জামাই নিহত হলেন বাসর রাতে। আদনান তাকিয়ে রইল জান্নাতের দিকে। মিনিমাম আফসোসটুকু দেখল না তার জন্য। কথায় এই কথা শোনার পর তার মুখে হাত দিয়ে বলবে যে আর কখনো বলবেন না এই কথা, কথা দিন। তা না, ইজিলি তার মরার হেডলাইন বলে দিল। আদনান রিভলভারটা জান্নাতের হাতে দিয়ে বলল, আমাকে মেরে দে ভাই, দে, মেরে দে, তারপর না হয় নতুন হেডলাইন বানিও। জান্নাত রিভলভারটা হাতে নিবে না বলে জোরাজুরি করতে করতে বলল, আমি জেল খাটতে পারবো না, আর হাতেও ব্যথা লাগবে গুলি করলে। আদনান বোকা নয়নে তাকিয়ে রইল, তারপর জিভ দিয়ে ঠোঁট ভেজালো। তার এখন ইচ্ছা হলো নিজের কপালে নিজে একটা বাড়ি দিতে। সে আর কিছু বলল না। লাইট অফ করে এসে বিছানার এক পাশে শুয়ে বলল, মরে টরে গেলে একটু দেখো। জান্নাত বলে উঠল, তাহলে সোফায় গিয়ে ঘুমান। আজরাইল তো আপনার প্রাণ নিতে এসে আমাকেও চিনে ফেলবে। আমি বাপু এত তাড়াতাড়ি মরবো না, আমার নাতি নাতনিদের সাথে ফুটবল খেলা বাকি এখনো। আদনান ভরকালো। শুয়ে পড়তে নিয়েও এহেন কথা শুনে উঠে বসল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, নাতি নাতনিকে আকাশ থেকে পড়বে না বাজার থেকে কিনে আনবে? ছেলে মেয়ের খবর নেই, আবার নাতি নাতনি। আর আমি মরলে বাচ্চা কি হাওয়ায় ভেসে আসবে রে বলদ? জান্নাত ভাবুক নয়নে বলল, তাও তো ঠিক। আদনান বলে উঠল, বিয়ের আগে পর্যন্ত তো এত বলদ ছিলে না, এখন কি ঢং করছো? না তো। আদনান ভ্রু কুঁচকাল। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় আবসাদ দেখা যাচ্ছে জান্নাতের চেহারা, আবার বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। আদনান জান্নাতকে একটু ভালো করে পরখ করল। শাড়ি সরে গিয়ে কোমরের কাজটা দৃশ্যমান হয়েছে। আদনান একটা শুকনো ঢোক গেল। হঠাৎ জান্নাতের হাত ধরে টেনে বিছানায় ফেলল। জান্নাত ভরকাল। আদনান হাসকি স্বরে বলল, পাগল করে দিচ্ছ আমাকে তুমি। কি করা উচিত আমার এখন? নিজেকে সামলানো দায় হয়ে যাচ্ছে। জান্নাত বলে উঠল, সে কি? আপনি পাগল বলে আমি আমার নাতি নাতনিদের কি বলবো? এটা বলবো যে তোদের দাদু একটা পাগল ছিল, আমি কোনো পাগলকে বিয়ে করেছি? এই না, পাগল হবেন না প্লিজ। এই না, পাগল হবেন না প্লিজ। আদনান বিরক্তিতে সূচক শব্দ করলো। তারপর জান্নাতকে ছেড়ে বলল, মোটের 13টা বাজিয়ে দিলে পুরো। ধুর, ঘুমাও। তবে আজকের জন্যই ছাড় পেলে, কালকে মজা বোঝাবো তোমাকে। নেহাতি আজকে টায়ার্ড। জান্নাত ঠোঁট চেপে হাসছে। সব ইচ্ছা করে করছে সে। আদনান হঠাৎ জান্নাতকে বুকে টেনে নিল। জান্নাত নিজেকে ছাড়াতে চাইল। কিছু বলতে নিয়ে আদনান বলল, বেশি মোস্টামস্তি করবা তো একদম নাতি নাতনিদের ওখানে পাঠিয়ে দিব তোমাকে, তারপর একসাথে এক্কা দোক্কা খেলো। জান্নাত কিছু বলল না, আর ওভাবেই রইল। অবশ্য তারও বেশ ভালোই লাগছে। আদনানের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। আলাদা একটা অনুভূতি। বাহিরে টুকটাক বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ঠান্ডা শীতল একটা পরিবেশে প্রিয় পুরুষের বুকে মাথা রেখে ঘুমানো যেন অন্য রকম এক শান্তি বহন করে। মনের ভেতর প্রশান্তির স্রোতধারা বয়ে যায়। এ যেন হৃদয়ে শীতল করা এক অনুভূতি। জান্নাত আবেশে চোখ বুজে নিল। ঘুমের রাজ্যে পাড়ি দিল সে।